শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং বাবা বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। বাবা বিচার চাচ্ছে না কি কারণে? বাবা বিচার চাচ্ছে না কারণ এই বিচার ব্যবস্থার উপরে বাবার বিশ্বাস নেই। বাবা জানে এই বিচার ব্যবস্থা নিয়ে কিছুদিন ফেসবুকে লেখালেখি হবে, রাজনীতির ময়দানে বরং বক্তব্য হবে, কিন্তু দিন শেষে বাবা তার সন্তানের ধর্ষণের কোনো বিচার পাবে না। সরকার তো মনে করেন যে নিজের তো একটা মাইয়া আছে, নিজের মাইয়া কয়দিন পর ধর্ষণ হয়ে যাবো, কিচ্ছু করতে পারবো না। সরকার দুর্বল, টাকা খেয়ে মনে করে ছাড়া দেয়। উনি আইসে 17 বছর পর ওনার পেট ভরবো, তারপরে লোকে খোদা হাফেজ। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটা মানুষকে যদি প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এই দেশ থেকে এই শিশু নির্যাতন, শিশু বলাৎকার, শিশু ধর্ষণ, শিশু হত্যা চিরতরে বন্ধ হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সালাউদ্দিন আহমেদ অনেক ইয়াং, এনার্জেটিক এবং ডাইনামিক, কিন্তু তিনি কেন যেন কোনো এক অদৃশ্য কারণে এই জায়গায় তিনি ভালো পারফর্ম করতে পারছেন না। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্ত পার হয়ে অবাধে মাদকদ্রব্য, গাঁজা, ফেন্সিডিল এগুলো আসছে, তিনি এইটার ব্যাপারেও কোনো সুরাহা করতে পারছেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া, অর্থাৎ বর্ডার গার্ড যে বিজিবি আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, নির্দেশনা দেয়া। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে সীমান্তে কি হত্যা বন্ধ হয়েছে? এই গত দুদিন আগেও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অর্থাৎ কসবা সীমান্তে 2 জনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, রামিসার এই হত্যাকাণ্ডের পর আমরা লক্ষ্য করছি এখনো পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা তার পক্ষ থেকে কেউ যাচ্ছেন না, কিন্তু আমরা দেখি বরকনেকে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাঠানো হয়। আমরা দেখি আপনারা বিভিন্ন জায়গায় মৌজ মাস্তি করেন। এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে খোঁজ দেওয়া হয়েছে বলে আমরা জানি না। ডিএমপি বলেছে মব হবে না, আজকে মব দেখেছেন। আপনার পুলিশ বাহিনী দৌড়াতে শুরু করেছে ইতিমধ্যে। শেখ হাসিনার পুলিশ দৌড় শুরু করেছিল 17 বছর পর, আর আপনার পুলিশ দৌড় শুরু করেছে 3 মাসের মাথায়। এই যে বাংলাদেশে যত ইয়াবা ব্যবসায়ী আছে, কোকির ব্যবসায়ী আছে বা বড় বড় মাদক ব্যবসায়ী আছে, তাদের লিস্টারিয়া বাংলাদেশ সরকার জানে, পুলিশ জানে কারা। এদেরকে এই 8-10 হাজার মানুষকে রসফেরে মেরে দাও, দেখবেন রামিসার মতো আর কোনো হত্যাকাণ্ড ঘটছে না। কারণ কোনো মানুষই সুস্থ অবস্থায় একটা 8 বছরের শিশুকে ধর্ষণ করতে পারে না ভাই। আপনার সন্তান যদি গ্রামের কোনো জায়গায় গিয়ে আকাম কুকাম করে বেড়ায়, আপনার সন্তান যদি গ্রামের কোনো জায়গায় গিয়ে আকাম কুকাম করে বেড়ায়, তাহলে সেই দোষটা পড়বে আপনার ঘাড়ে। কেননা সে আপনার সন্তান, আপনি তার গার্জিয়ান, আপনি তাকে ট্যাগেল দিতে পারেন নাই। ঠিক তেমনিভাবে আপনি যদি এই দেশের সরকার হন এবং এই দেশের ভিতর যদি উল্টাপাল্টা কিছু ঘটে বেড়ায়, এর দায়ভার আপনাকে নিতে হবে। যেমনটা বর্তমানে রামিসার জন্য গোটা বাংলাদেশ এখন উত্তাল হয়ে আছে। এই ছোট্ট শিশু রামিসাকে প্রথমে ধর্ষণ করা হয়, পরবর্তীতে তাকে গলা কেটে হত্যা করে তার মাথাটা বালতির মধ্যে রেখে দেওয়া হয়। একটা জিনিস ভেবে দেখেছেন, এই কত নেক্কারজনক এবং লোমহর্ষক একটা ঘটনা। হ্যাঁ, একটা যুবক যে কোনোদিন এই কাজ করেনি, হঠাৎ করে ছোট্ট একটা মেয়েকে ধর্ষণ করলো। মানে এই সাহসটা সে কোথায় থেকে পেল? দ্বিতীয় নাম্বার, শুধু ধর্ষণই করেনি, সেটা যেন কাউকে না বলে, যার কারণে গলাটা আলাদা করে অন্য জায়গায় লুকিয়ে রাখলো। এই যে এত বড় একটা সাহস, আরে ভাই এগুলো মনে পড়লে তো গায়ের মধ্যে ঝাঁকা দিয়ে ওঠে। এগুলো মানে চোখের সামনে ভাসলেই তো কিরকম একটা লাগে, তাই না? ভয়ে। তাহলে এইটা যারা করে তাদের ভয়টা আসলে ওই সময় যায় কোথায়? আর এই সাহসটাই বা তারা কোথায় থেকে পায়? এই সাহসটা পায় হলো তার মাথার সেন্স ওই সময় ঠিক থাকে না। আর না থাকার কারণ হলো সে মনে করেন নেশা করে। সে নেশা করার কারণে একমাত্র তার সেন্স ঠিক থাকে না, সে যে কোনো কিছু করে ফেলতে পারে। দেখেন না, নিজের মাকে, নিজের বাবাকে হত্যা করে, নিজের ভাইকে হত্যা করে, নিজের স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। এই যে ঘটনা ভাই, আল্লাহ 30টা দিন যেন আমরা শান্তি আলে মানে দিন কাটাইতেই পারি না। মোবাইল ফোন হাতে নিলে, এখন তার পেপার পত্রিকার যুগ আগের মতো নেই যে পত্রিকা হাতে নিতে হবে, কিন্তু মোবাইল ফোন হাতে নিতেই এই প্রতিটা দিন ধর্ষণ, বলাৎকার, আর স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে, স্ত্রী স্বামীকে মেরেছে, মানে এইগুলো ভাই সয়লাভ হয়ে যাচ্ছে। তো আসলে দেখেন, এই সমস্ত শিশু ধর্ষণ ঠেকাইতে হলে, শিশুদেরকে হত্যা ঠেকাইতে হলে অবশ্যই আমাদের দেশে একটা জিনিস বন্ধ করতে হবে, সেটা হলো এই নেশাদ্রব্য যেগুলো জিনিস আছে, যেমন মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এগুলো যতগুলো নেশা জাতীয় জিনিস আছে সবকিছু বন্ধ করতে হবে। বন্ধ করলে হবে কি, মানুষ যখন সেন্সে থাকবে, স্বাভাবিকভাবে থাকবে, তখন এই এত বড় কাজ করার সাহস পাবে না। দ্বিতীয়ত আর একটা কাজ করতে হবে, যারা এই নেশাদ্রব্য জাতীয় জিনিস বিক্রি করে তাদেরকে জায়গা মতো এনে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ওই আপনি ধরে নিয়ে আসলেন, 2-4 দিন জেলখানায় রাখলেন, আবার মনে করেন ছাইরা দিলেন, ও আরো বড় সন্ত্রাসী ওখান থেকে বাড়াইবে। প্রথম যদি গাঁজা বিক্রি করে, পরবর্তীতে যাও মদ বিক্রি করবে।
প্রথম যদি মদ বিক্রি করে, পরবর্তীতে ফেন্সিডাইল, মদ, গাঁজা, ইয়াবা সব বিক্রি করবে। এবং সবকিছু জানার পরে আপনি জেলখানায় নিয়ে আসলেন, তারপরে টাকা খায় ছেড়ে দিলেন, ও বের হয়ে গিয়ে নারীর ব্যবসা শুরু করবে। হ্যাঁ, তো এইরকমই নারী পাচার করবে, সবকিছু সাহস পেয়ে যাবে যদি জেলখানা থেকে ছাড় পেয়ে যায়। দেখেন, স্কুলে ভর্তি হলে কিন্তু শিক্ষা দীক্ষা পাওয়া যায়। স্কুল থেকে শিক্ষা দীক্ষা শেষ করার পর যখন বের হয়, তখন কিন্তু সে কঠিনভাবে একটা ছাত্র বা তুখর ছাত্র হয়ে বের হয়, চাকরির জন্য প্রস্তুতি হয়। জেলখানার মধ্যে যখন একটা চোর যায়, ভাই কি মনে করছে চোর জেলখানায় গিয়ে ও আল্লাহর ওলি হয়ে বের হয়ে আসে? হ্যাঁ, হয় না ভাই। এখন এই জন্যই হয় না, আমি বলি আপনাদের, আসল শাস্তিটা তারা পায় না। যদি যার যেটা শাস্তি সেটা যদি জেলখানার মধ্যে দেওয়া হতো, তাহলে আল্লাহর ওলি হয়ে বের হয়ে আসতো। হ্যাঁ, কিন্তু তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, 2-4 দিন রাখা হয়, জেলখানার খাওয়া, সরকারি খাবার দেওয়া হয় এবং টাকার বিনিময়ে তাদেরকে জামিন নিয়ে বের করে দেওয়া হয়। যার কারণে সে এসে দেখে কারে জেলখানে গেলে কি হয় দেখা শেষ। হ্যাঁ, 2-4 দিন রুটি খাওয়াবে, 2-4 দিন সরকারি খানা খাওয়াবে, আবার বের করে দেবে। তাহলে তো এগুলো করাই যায়, তখন আরো বড় সড়েও খারাপ কাজে লিপ্ত হয়। তো এই যে বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, ছোট্ট শিশু ধর্ষণ, ভাই এই যে কিছুদিন আগে আসিয়াকে একই ঘটনা করলো না, তো এটা তো ভাই আজকে নতুন না, এই রামিসার ঘটনা আজকে তো নতুন না। তো এরকম চলতে থাকলে তো ভাই হবে না। আমাদের বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, এখন তার পদত্যাগের দাবি উঠেছে, সবাই তার পদত্যাগ চাচ্ছে, যে তিনি আইন সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। যদি তাই পারতো, তাহলে আমাদের দেশে এরকম প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতো না। এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে সবাই আঙ্গুল উঠাচ্ছে বা হাত তুলছে, এটা কেন হবে? একটা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যেটা দায়িত্ব, সেটা তো তাকে পালন করতে হবে এবং কড়া ভাষায় পালন করতে হবে। পুলিশ বাহিনী, সেনাবাহিনী যারা রয়েছে, তাদেরকে জায়গায়, যার যে জায়গায় সেইভাবে তাকে দেশ পরিচালনা করতে হবে। আপনি পুলিশ বাহিনী, আপনাকে যেই কাজের জন্য নিয়োজিত করা হয়েছে, সরকার বেতন দিচ্ছে, চাকরি করছেন, সেই কাজটা আপনাকে করতে হবে। আপনি টাকা খেয়ে আসামি ছেড়ে দিলেন, আপনি টাকা খেয়ে খুনির আসামিকে, ধর্ষণের আসামিকে ছেড়ে দিলেন, তাহলে তো আরো ডবল ধর্ষণ করবে। তো আমার কথা হলো, যারা ধর্ষণ করবে তাদেরও ফাঁসি দিতে হবে, যারা ধর্ষণের সহযোগিতা করবে তাদেরকেও মনে করেন আজীবনের মানে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। এবং কি যারা পুলিশ, যারা এই ধর্ষণকারী সবকিছু প্রমাণ পাওয়ার পরে যাদেরকে নির্দোষ প্রমাণিত করে জেল থেকে বের করে দেয়, এই যারা আইনজীবী রয়েছে, তাদেরকে আসলে আসল জায়গায় কেটে দেওয়া দরকার। কারণ এদের জন্য আমাদের বাংলাদেশে সন্ত্রাসী তৈরি হচ্ছে। কারণ আমি বলতেছি ভাই, আপনি যতটুকু বলতে পারছি, রামিসার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করেন ওর বাবার এখন কিরকম লাগছে, আসিয়ার বাবাকেও জিজ্ঞাসা করেন আসিয়ার বাবার কিরকম লেগেছিল। আপনি শুধু কথা বলতে পারবো, 2-4 দিন এই নিয়ে প্রতিবাদ করতে পারবো, বাদ বাকি কিছুই করতে পারবো না। যার যায় ভাই সেই বোঝে। যার কারণে কিন্তু ভিডিও শুরুতে দেখেছেন একজন মহিলা রাগ করে বলতেছে যে তারেক রহমানের সন্তান যিনি রয়েছে, তাকেও ধর্ষণ করবে, তিনি কিছুই করতে পারবে না। এত বড় কথা একজন মানুষ সরকারকে উদ্দেশ্য করে বলতেছে, কেন এই কথাটা বলার সাহস কেন পাবে? দেশ যদি ঠিকঠাক মতো চলে ভাই, এই কথাটা তো বলার দরকার হয় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে কথা বাড়াবো না, আরো বিশ্লেষকদের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি কথাই বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। চলুন একটা লাইক দিয়ে মনে হয়ে চলে যাই। বাংলাদেশের মন্ত্রী পরিষদে খুব তাড়াতাড়ি বড় ধরনের একটা রদবদল হতে যাচ্ছে বলে চাপা গুঞ্জন এবং ফিসফাস শোনা যাচ্ছে। এখানে বেশ কয়েকজন মন্ত্রীর নাম উঠে এসেছে, যারা তাদের ওই মন্ত্রণালয়ে, ওই ফিল্ডে ভালো প্রতিভার স্বাক্ষর রাখতে পেরেছেন বলে মনে হচ্ছে না। আর এতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন এই মন্ত্রণালয় থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে। প্রথমত, যিনি সড়ক ও সেতু মন্ত্রী আছেন, তার নামটা বেশি উচ্চারিত হচ্ছে, রবিউল আলম রবি। তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে এবং এটা ঈদের পরেই এই কার্যক্রম শুরু হতে পারে। ইশরাক হোসেনের নাম উঠে এসেছে। ইশরাক হোসেন তার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা নির্বাচন করবেন, এরকম জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এর ভিতরে সবচেয়ে বেশি নাগরিক সমাজের পক্ষ থেকে আরেকটি মন্ত্রণালয়ের সুপারিশ করা হয়েছে। তিনি হচ্ছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এই কারণে বদলি করতে হবে, সরকার এই বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন। এই কারণে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সংবিধান বিষয়ে তার অগাধ জ্ঞান, অগাধ পাণ্ডিত্য, তিনি অত্যন্ত চতুর, বিচক্ষণ। তিনি মুহূর্তেই একটা অসত্য কথাকে সত্যে রূপান্তরিত করতে পারেন, একটা মন্দ কথাকে ভালো কথায় রূপান্তর করতে পারেন। যেমন জুলাই সনদ সংস্কার কমিশন, এইগুলো যদি তিনি মেনে না নিতেন, তারা যদি মেনে না নিতেন, তাহলে এইটার বাহানায় যদি নির্বাচন পিছিয়ে দিত, এই জন্য তখন তিনি রাজি হয়েছিলেন, সব জায়গায় স্বাক্ষর করেছিলেন। এখন ক্ষমতায় এসে তিনি এইটি করবেন না, এটা তিনি আবার সংসদে দাঁড়িয়ে খুব অকপটে স্বীকার করেছেন। মুনাফেকি কাকে বলে, নেফাকি কাকে বলে,
এটার সংজ্ঞা যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে বাংলাদেশের জনগণ হয়তো ওই কাতারেই ফেলেছে কিনা আমাদের জানা নেই। যাই হোক, মূল কথা যেটা, এই মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরিয়ে তাকে রাষ্ট্রপতি বা অন্য কোনো মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে জোর দাবি উঠেছে। এর একটা কারণ আছে, কারণ সরকারের আজ প্রায় 3 মাস অতিবাহিত হয়ে গেছে। এই সময়গুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ব্রিফ নাই, কোনো উল্লেখযোগ্য তার পারফরমেন্স নাই, তার কোনো অ্যাক্টিভিটি নাই, তার কোনো চারিদিকে ছুটাছুটি নাই, দৌড়াদৌড়ি নাই, পুলিশদেরকে নিয়ে বসা নাই, পুলিশদের ডিরেকশন দেওয়া নাই, কোনো কিছু নাই। এরকম উল্লেখযোগ্য তেমন কোনো কিছুই আমাদের চোখে পড়ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন ভেঙে পড়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কেও হার মানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে সেনাবাহিনী ছিল, এই সেনাবাহিনী থাকার কারণে অনেকটাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ট্যাকেল দিয়েছে। বারবার তাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে। জাহাঙ্গীর আলম, তিনি একজন অসুস্থ মানুষ, তারপরেও তিনি ছুটে বেরিয়েছেন, বেরাকে বেরাকে ঘুরেছেন, পুলিশ হেডকোয়ার্টারগুলো পরিদর্শন করেছেন, পুলিশের যে পুলিশ লাইন্সগুলো পরিদর্শন করেছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের সুবিধা অসুবিধাগুলো জানার চেষ্টা করেছেন, তাদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। কিন্তু সেই তুলনায় স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সালাউদ্দিন আহমেদ অনেক ইয়াং, এনার্জেটিক এবং ডাইনামিক, কিন্তু তিনি কেন যেন কোনো এক অদৃশ্য কারণে এই জায়গায় তিনি ভালো পারফর্ম করতে পারছেন না। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্ত পার হয়ে অবাধে মাদকদ্রব্য, গাঁজা, ফেন্সিডিল এগুলো আসছে, তিনি এইটার ব্যাপারেও কোনো সুরাহা করতে পারছেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া, অর্থাৎ বর্ডার গার্ড যে বিজিবি আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, নির্দেশনা দেয়া। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে সীমান্তে কি হত্যা বন্ধ হয়েছে? এই গত 2 দিন আগেও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে, অর্থাৎ কসবা সীমান্তে 2 জনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি নেই। বলা চলে তিনি এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষায় একেবারে অযোগ্যতার পরিচয় দিয়েছেন। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে মেয়ে শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে একের পর এক। এই ঘটনা শুধু 1-2টি ঘটনা নয়, এই বিগত 1 সপ্তাহের ভিতরে 4টি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে 4 বছরের একটি মেয়েকে যৌন হয়রানি করে, যৌন নির্যাতন করে তারপর তাকে হত্যা করা হয়েছে। সিলেটে 4 বছরের মেয়ে ফাহিমাকে যৌন নির্যাতন করার পরে তাকে হত্যা করা হয়েছে। এরপরে মুন্সিগঞ্জে 10 বছরের একটি শিশুকে ধর্ষণ করে তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে গতকাল, আমি যখন এই ভিডিও করছি, 20 তারিখ সন্ধ্যায়। 19 তারিখে এই মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে, ক্লাস 2তে পড়ে, মাত্র 7 বছর বয়স মেয়েটাকে তার পাশের ফ্ল্যাটের এক লম্পট, চরিত্রহীন, মাতাল, উন্মাদ, অমানুষ নিয়ে স্ত্রী সহ, তার ওই লম্পট আর লম্পটের স্ত্রী মিলে মেয়েটিকে প্রথমে ধর্ষণ করেছে। তারপর মেয়েটি বলেছে যে তাকে বলে দেবে তার বাবা মাকে। এরপর এই স্ত্রী এবং এই স্বামী 2জন মিলে ছোট্ট রামিসাকে প্রথমে তার গোলা থেকে ধর আলাদা করে ফেলেছে, মাথাটা নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে বালতির ভিতরে রেখে দিয়েছে, আর তার বডিটা খাটের নিচে লুকিয়ে রেখেছে। পিতার আহাজারি, এটি কি আপনারা শুনেছেন? এটি সহ্য করার মতো নয়। একটু শোনাই আপনাদের, দেখুন পিতা কি বলছে। আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের ঘরে ঘুম পাড়াইছি। আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগাই আছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা? আমি বলছি আল্লাহ, বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো আমার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। পিতার কান্না এরকম আকাশ বাতাস ভারী হচ্ছে প্রতিদিন, এবং ধর্ষণের কোনো বিচার হচ্ছে না, মূলত কোনো বিচার হচ্ছে না। আমাদের শিশু আসিয়ার কথা মনে আছে, মাগুরায় এই শিশুটিকে ধর্ষণ করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের বাম শাহমাগীদের সে কি উল্লাস, লাকি ফাঁকি দিয়ে সে কি উল্লাস তাদের দেখেছি, তারা ইউনূস সরকারকে ফেলে দেবে। অথচ এখন তাদের মুখে পুরা কুলুপাটা, তারা কোনো কথা বলছে না। এমনকি টক শোতে ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেরিবাদী নেত্রী নেহরিন খান না কি যেন নাম, তারপরে কাজী জেসিন, জিটিভির, এদের মুখে কোনো কথা নাই। এমনকি এই শিশু রামিসাকে ধর্ষণ করে হত্যা করার পরে এই জায়গায় ওইখানের প্রতিমন্ত্রী আমিনুল তিনিও যান নাই, স্বরাষ্ট্রমন্ত্রী যান নাই, সরকারের পক্ষ থেকে কেউ যায় নাই। বরং আমরা দেখেছি জামাতের এমপি কর্নেল আব্দুল বাতেন, তিনি সেখানে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। তারপরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র হিসেবে নির্বাচন করবেন সেলিম উদ্দিন, তিনি সেখানে গিয়ে বলেছেন যে এই মামলার বিচার প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তার জন্য আমাদের সবচেয়ে বড় আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরকে তিনি আহ্বান জানিয়েছেন যে এই মামলাটি তিনি যেন পরিচালনা করেন এবং এই ধর্ষককে ফাঁসি ছাড়া অন্য কোনো বিচার আমরা চাই না। আইনের প্রতি কতটা অশ্রদ্ধাশীল হয়ে পড়েছে, বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রতি তিনি কতটা বিরক্ত হয়েছেন, দেখুন তিনি কি বলেছেন। কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। সুইডেনে বা ওয়েস্টার্ন ইউরোপে কোনো ক্রাইম যদি হয়, এইখানকার পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা ক্রিমিনালকে ধরার পরবর্তী সময়ই তারা এই ক্রাইমের উৎপত্তিটা কেন হইল তার পিছনে বেশি দৌড়ায়।
ধরেন একটা খুন হয়ে গেল, যদিও এখানে খুন হারামি হয় না, মনে করেন হয়ে গেল, তখন এই যে আইন প্রয়োগকারী সংস্থা আছে তারা প্রথমেই ভাবনা চিন্তায় নিবে যে কেন খুনটা করা হলো এবং যে খুনটা করলো সে কোন পরিবেশ পরিস্থিতিতে করলো এবং তার পিছনে অন্য কি কারণ লুকাই আছে, এবং একসময় ধরা পড়বে এবং তারা বের করবে যে যে খুন করেছে সে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ, কারণ কোনো সুস্থ মানুষ কোনো খুন খারাপি করতে পারে না, তখন তার চিকিৎসার ব্যাপার করবে। এবং সে যদি ড্রাগস এডিক্টেড হয়ে থাকে, যদিও ড্রাগসটা এমনভাবে বিস্তারিত নয়, এখানকার ড্রাগস এখানে এমনভাবে বন্ধ করা হয়েছে যে ইয়াবা টিয়াবা কোকেন টোকেন এইসব দেশে পাওয়াই যাবে না। টুকটাক গাঞ্জা মাঞ্জা খায় পোলাপান, কিন্তু সেটা অত্যন্ত সাবধানে, ধরা খাইলে একদম জেল। আপনি যে কোনো ক্রাইমকে আগে গোড়ার দিকে যাবেন। আমাদের দেশের ক্রাইম আজকে কোন পর্যায়ে চলে গেছে দেখেন। আজকে ঢাকা শহরে না, শুধু পুরো বাংলাদেশেই একটি মাত্র আওয়াজ, রাবিসা রাবিসা রাবিসা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম খুলেন, শুধু রাবিসাকে নিয়ে কথা হচ্ছে। কেন? রাবিসা সম্পর্কে আপনারা জানেন, অনেকেই জেলেও ফেলছেন। 8 বছরের একটি শিশুকে ধর্ষণ করে তারপর তার বাকিটা বলতেও কষ্ট হচ্ছে। আপনারা সবাই জানেন তাকে কিভাবে, যে লোকটা করেছে সে কি কোনো স্বাভাবিক মানুষ না, সে কিন্তু জবানবন্দি দিয়ে দিয়েছে, 64 ধারা জবানবন্দি দিয়ে দিয়েছে যে সেই সবকিছু করেছে এবং সে ইয়াবাখোর। এই যে ইয়াবাখোর, এই যে মাদক, এই মাদক যে পর্যন্ত বন্ধ না করবেন সেই পর্যন্ত আমাদের দেশে এই সমস্ত ঘটনা ঘটতেই থাকবে। কারণ মাদক এমন একটা ভয়ানক রোগ বা ব্যাধি, ওইটা সেবন করবার পর কোনো মানুষ আর সুস্থ থাকতে পারে না। তার মানে বিকৃত যৌন আকাঙ্ক্ষা বাড়ে, যে কাউকে খুন করাটাকে স্বাভাবিক জিনিস মনে করে। এই মাদক যে পর্যন্ত আমাদের দেশ থেকে মানে নিস্তার না হবে সেই পর্যন্ত এরকম রামিসা, হাজারো রামিসা চলে যাবে, আমরা রুখতে পারবো না। এই জন্য কি করতে হবে? সরকারকে এই মাদকের পিছনে লাগতে হবে। অথচ সরকার দেখেন ওই উত্তরের কোন ক্লাবে মেয়েরা বা ছেলেরা ড্রিঙ্ক করতেছে, তাদের অ্যারেস্ট করতেছে, বা ওই সোহরাওয়ার্দী উদ্যানে গাঞ্জা খাইতেছে, তাদের পিছনে পুলিশ লেগে রয়েছে। কিন্তু ইয়াবা যারা খাচ্ছে, ইয়াবা যে আমদানি হচ্ছে, ইয়াবা কোত্থেকে বিক্রি হচ্ছে, সব কিছু জানবার পরেও তাদেরকে তারা ধরছে না। আপনারা সবাই জানেন এই ইয়াবা টিয়াবা ঢাকায় কোথায় পাওয়া যায়, এবং পুলিশও জানে, সরকারও জানে, পুলিশ এটাও জানে যে কারা কারা এই ইয়াবার ব্যবসা করে। ওদের কাছে একটা লিস্ট আছে, ওরা ওখান থেকে বাসহারা পায়, যার জন্য এটা বন্ধ করতেছে না। কারণ ওই ব্যবসাটা অত্যন্ত লাভজনক ব্যবসা। যারা ইয়াবার ব্যবসা করে তারা প্রচুর লাভ করে এবং পুলিশ প্রচুর টাকা পয়সা পায় ওখান থেকে, এটা সবাই জানে। আমাদের এখন প্রয়োজন একটা ক্রসফায়ার। কিসের ক্রসফায়ার জানেন? এই যে বাংলাদেশে যত ইয়াবা ব্যবসায়ী আছে, কোকির ব্যবসায়ী আছে, বা বড় বড় মাদক ব্যবসায়ী আছে, তাদের লিস্টটা নিয়ে বাংলাদেশ সরকার জানে, পুলিশ জানে কারা, এদেরকে এই 8-10 হাজার মানুষকে ক্রসফায়ারে মেরে দাও। দেখবেন রাবিসার মতো আর কোনো হত্যাকাণ্ড ঘটছে না। কারণ কোনো মানুষই সুস্থ অবস্থায় একটা 8 বছরের শিশুকে ধর্ষণ করতে পারে না ভাই। সুস্থ অবস্থায় একটা 8 বছরের শিশুকে ধর্ষণের পর তার দেহ খণ্ডিত করতে পারে না। আপনারা সেই ভয়াবহ দৃশ্যগুলো দেখছেন, ভয়াবহ ঘটনাগুলো শুনছেন, আমি আর রিপিট করতে চাই না। অত্যন্ত অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। এটাকে বন্ধ করতে হলে গোড়ায় টান দিতে হবে। প্রথমে যে শুরু করলাম, সুইডেনে কোনো ক্রাইম হলে গোড়ায় টান দেয়, আগে গোড়ার থেকে টান দেন, কোত্থেকে উৎপত্তি। এই লোকটা যদি ইয়াবা করে না হয়তো এই লোকটা এই কাজ হয়তো করতো না। আপনারা অনেকে বলতে পারেন কেন ওই যে হিটু শেখ ওই পাবনার কোথায় যে আসিয়াকে ধর্ষণ করছিল, তারা তো ইয়াবা খুলনা। আর হিটু শেখ মদ খাইছিল না গাঞ্জা খাইছিল না ইয়াবা খাইছিল আমরা কেউ জানি না, তারও তো বিচার হয় নাই আজ পর্যন্ত। হয়েছে বিচার হিটু শেখের, শুনছি ফাঁসির রায় হয়েছে, কার্যকর হয় নাই, জীবনেও হবে না। এর জন্যই রাবিসার আব্বা বলতেছিল দুঃখ করে, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছিল আপনি কি চান, বলে আমি বিচার চাই না, বিচার হবে না। আপনারা লেখা রাখেন, স্ট্যাম্প আনেন, আমি লেখা দেবো এইটার বিচার হবে না। এই আপনারা এত সাংবাদিক আমার বাড়িতে আসতেছেন, ইন্টারভিউ নিতেছেন, 2 দিন পরে আপনারা রাবিসাকে ভুলে যাবেন, আরেকটা রাবিসার ঘটনা ঘটবে, আপনারা ওইখানে চলে যাবেন। 100% কারেক্ট কথা বলছে। এবং এই কথাটা যে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে কেমন করে চপলাঘাত করছে, এটা যাদের দেমাগ আছে তারা বুঝতে পারবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কানে কি গেছে রাবিসার বাবার কাল্লা? মাননীয় প্রধানমন্ত্রীর কানে কি গেছে রাবিসার বাবার কাল্লা? ওই এলাকার সমস্ত মানুষজন বলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিচার করেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিচার করেন। কারণ বাংলাদেশের মানুষের এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যতীত কারো প্রতিকূল আস্থা নাই ভাই। এবং আরেকটি দল বলতেছে আমরা থানা ঘেরাও করে এই যে মানে খুনি সোহেল রানাকে বের করব এবং আমরা বিচার করবো। আবার কেউ কেউ বলছে আমরা এর বিচার চাই শাহবাগে, আমরা এর কোনো আইনি বিচার চাই না, আইনি বিচার হবে না। কিন্তু বন্ধুরা, বিচার তো আইনেই হবে, আর এই বিচারটা দীর্ঘায়িত হবার তো কোনো কারণ নাই। যেহেতু আসামি নিজে স্বীকারোক্তি দিয়ে দিয়েছে যে সে ইয়াবা খেয়ে সেই কর্মটা ঘটিয়েছে, হ্যাঁ, সেহেতু তার স্বীকারোক্তি থাকার পর এই বিচার কেন প্রলম্বিত হবে? সরকারের তো এই বিচার প্রলম্বিত করতে যদি যায় তাহলে সরকারকে প্রশ্নের মুখোমুখি হইতে হবে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, মাননীয় আইনমন্ত্রীকে বলছি, স্বীকারোক্তি হয়ে গেছে, এখন কালকে সকালবেলায় ফাইনাল করে দেন।
ফাইনাল করে দেন, ফাঁসি রায় দিয়ে দেন, তারপর হাইকোর্টে যাবে, তাড়াতাড়ি হাইকোর্ট থেকে রায় দিয়ে দেন, সুপ্রিম কোর্টে যাবে, যদি যায় আসামি পক্ষ যদি যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত করে, সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দেন, হায় 7 দিন লাগবে এই বিচার করতে। আপনারা এই প্রথম 7 দিনের একটা বিচার করে বাংলাদেশের মানুষের কাছে আস্থা ভাজন হন। কারণ আমরা কিন্তু আগে কোনো বিচার পাই নাই ভাই। যে আজকে দেখলাম কোর্টে দাঁড়িয়ে একজন পিপি বলছে হ্যাঁ আমরা এটার বিচার করব, আমাদের অতীতের অনেক রেকর্ড আছে, আমরা এইসব বিচার করছি। ঘন্টা করছেন আপনারা বিচার, কোনো রেকর্ড নাই বাংলাদেশে যে কোনো শিশু হত্যা, শিশু নির্যাতন, কোনো শিশুকে ধর্ষণ তার বিচার হয়েছে, হিটু শেখের বিচার হয়েছে, আজ থেকে প্রায় 1 বছর হয়ে গেল, ফাঁসি হয় নাই। আপনারা পারবেন না। জনগণ যে আজকে বলতেছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যে এদেরকে আমাদের কাছে দিয়ে দেন, আমরা বিচার করব, এটাই তো হওয়া উচিত ছিল, কিন্তু এটা তো হবে না ভাই, এটা হবে না। তবে আমরা যে দাবিটা তুলতে পারি সেইটা হইলো এই যে সরকারকে আমরা প্রেসারাইজ করতে পারি, যেহেতু আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দিছে, সেই হেতু এই বিচার যেন প্রলম্বিত না হয়। আপনারা সরকারকে বলছি, আইনমন্ত্রীকে বলছি, মাননীয় বিচারক মণ্ডলীকে বলছি, আপনারা একটা বিচার করে প্রমাণ করে দিন যে না বাংলাদেশে ধর্ষকের বিচার হয়। আবার একটা বিচার যদি হয় আপনারা দেখবেন, লিখে রাখেন আগামী 1 বছরের ধর্ষণের মাত্রা কোথায় চলে গেছে, একদম নিচে নেমে যাবে। কারণ যারা ধর্ষক তারা দেখছে তো যে ধর্ষণ করার পর কি হয় বাংলাদেশে, কিছুই হয় না বাংলাদেশে। এই কিছুদিন থাকে, তারপর আবার সেটা প্রভাবিত হয়ে যায়, মানুষ ভুলে যায় কোন দিক দিয়ে ধর্ষক জামিন নিয়ে চলে গেছে, আর কোনো খবর রাখে না। কারণ আমরা যে মানুষগুলো এখন এই রামিসার বাড়িতে যাচ্ছি, আজ থেকে যদি 3 মাস পরে রামিসার হত্যাকারী সোহেল রানা জামিন নিয়ে তার বাড়িতে চলে আসে, রামিসার আব্বা যদি চিৎকারও করে, কোনো সাংবাদিক তখন যাবে না, কোনো কন্টেন্ট ক্রিয়েটর তখন যাবে না, কারণ তখন রামিসা ইজ এ ডেড সাবজেক্ট। আজকে রামিসা বিরাট একটা আলোচনার বিষয়বস্তু। আর যখন 3 মাস পেরিয়ে যাবে, সবাই আমরা রামিসাকে ভুলে যাব, তখন হয়তো আসবে আরেকটা আয়েশা, আরেকটা নূরিনী, আরেকটা নূরি, আরেকটা অন্য মেয়ে, আমরা তখন তাকে নিয়ে মাতামাতি করব। আমার মনে হয় যারা বলছেন যে আসামিকে ছেড়ে দেন, ওকে আমরা এখানে পিটিয়ে মারবো, তাদেরকে বলছি আপনারা বরঞ্চ খোঁজ নেন যে লয়ার তার পক্ষে দাঁড়াবে, তার বিচার করুন। কারণ একজন লয়ার যদি তার কাছে না থাকে সরকারি পক্ষের থেকে, তাহলে এই বিচার আরো ত্বরান্বিত হবে। আসলে বাংলাদেশটা যে কোথায় যাচ্ছে এবং কোথায় গিয়ে ঠেকবে আমরা কেউই জানি না বন্ধুরা। ওই যে প্রথমে যেটা বললাম যে গোড়ায় হাত দিতে হবে, আমাদের দেশে এখন দরকার একটা অপারেশন ক্লিন হার্টের মতো একটা ক্রস ফায়ার অনুষ্ঠান। যারা এই দেশে মাদকের ব্যবসা করে, যারা ড্রাগস আনে, যারা ইয়াবা আনে, যারা এই সিনথেটিক ড্রাগসের সাথে জড়িত, সবগুলো লিস্ট দিয়ে আমি আবারও বলছি ক্রস ফায়ারে ওদেরকে বেড়ে দিন। দেখবেন এই অশান্তির ঝড় যখন দেশ থেকে চলে যাবে, অন্তত এই সমস্ত ঘটনাগুলো কমবে। ইয়াবা যখন খায় তখন নাকি মানুষ, আমি চ্যাটজিপিটির কাছ থেকে শুনলাম, সে আর নিজের মধ্যে থাকে না, সে তখন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ মনে করে এবং তার মাথায় যেটা ঢোকে সে সেটাই করে। এই ইয়াবাখুর, আমি যেটা শুনলাম, এই ইয়াবাখুর সোহেল রানা মাত্র 2 মাস আগে এই বাড়িতে এসছে এবং সে টার্গেট করে এসছে। এই মেয়েটাকে দেখে রেখে তার ভালো লেগেছে। মানে কত বড় বদমাইশ আপনি চিন্তা করছেন। এই মেয়েটাকে দেখেই বাড়িতে এসছে। আপনারা ঘটনার দিন অনেকেই শুনেছেন, তবু ছোট্ট করে বলি। সকালে রামিসার বড় বোন তার মামার বাড়িতে গেছে, রামিসা যেতে চাইছিল, রামিসাকে নেয়নি, রামিসাকে বাড়িতে রেখে গেছে। দরজাটা বা বোনটা চলে যাওয়ার পর দরজাটা খোলা ছিল, মা গেছিল নিজের মধ্যে কিছু সদাই কিনতে। এই ফাঁকেই এই যে আদমখোর এই সোহেল তাকে টেনে তার ঘরে নিয়ে গেছে, তাকে ধর্ষণ করেছে। ততক্ষণে রামিসার মা বাড়িতে এসছে, রামিসাকে নিয়ে স্কুলে যাবে। রামিসাকে খুঁজছে, রামিসা নাই। হঠাৎ করে তার চোখে পড়লো তার বাড়ি, তার গেটের অপোজিটেই এই সোহেলের ঘর। সোহেলের ঘরের সামনে রামিসার একটি জুতা। রামিসা অত্যন্ত পরিপাটি ছিল। রামিসা ক্লাসে রোল নাম্বার ছিল 1, ক্লাস 2-তে পড়তো। শি ওয়াজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ক্লাস। দেখতে শুনতে কতটুকু সুইট আপনারা দেখছেন। মা তখন সন্দেহ হচ্ছে এই বাড়ির সামনে আমার মেয়ের স্যান্ডেল কেন। তখন সে বাড়িতে দরজা নক করছে। যখন নক করছে তখন রামিসাকে তারা খুন করছে। এর মধ্যেই দরজা খুলে না, পাড়া প্রতিবেশীরা এসছে, কেউ একজন 999-এ ফোন করেছে, পুলিশ এসছে। বাই দিস টাইম সোহেল পিছনের গ্রিল কেটে পালিয়ে গেছে। রয়ে গেছে সোহেলের ওয়াইফ স্বপ্না, আরেকটা ক্রিমিনাল। ওই ইয়াবাখোর, খবর নিয়ে দেখবেন, এটা বেরোবে। ও ইয়াবা খাই, নইলে ওর সামনে ওর স্বামী ধর্ষণ করে ও দেখবে কি করে। কেউ বলছে বলে ঘুমাচ্ছিল। একটা শিশুকে যখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ ধর্ষণ করতে যায় তখন সে চিৎকার করে, তো সে উঠবে না। আবার কেউ বলছে তাকে বাইরে দিয়ে ছিটকে মেরে দিয়েছে। সব বোগাস কথা। এই মহিলাও সব জানে, এই মহিলাকে ধরা হয়েছে, মহিলা সব বলবে। যদিও এই হত্যাকারী সোহেল সমস্ত কিছু স্বীকার করেছে, কিন্তু ঘটনাটা কত মর্মান্তিক দেখুন। একটি পরিবারের জন্য ভদ্রলোকের 2টি সন্তান, বড় মেয়েটা মধ্যে ক্লাস 9-এ পড়ে, তারপর রামিসা। কি সুন্দর একটা মেয়ে, কি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল সে। বাবাটা যে কি করে কাঁদছে সেটা আমি যে কেউই দেখবেন আপনাদের হৃদয় ফেটে যাবে। কারণ এই পরিবারটা সম্পর্কে, ওই মহল্লায় 30 বছর যাবত আছে, ওই মহল্লায় পরিবারটা সম্পর্কে কোনো রকম কমপ্লিট কারণে রামিসাকে সবাই ভালোবাসত।
আমাদের সাধারণ জনগণের এই চিৎকার করবার ছাড়া আর কোনো কিছু নেই। সরকারের দৃষ্টি ক্ষেপণ করা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন যে এখন অবধি দুদিন পেরিয়ে গেল রামিসাদের বাড়িতে গেল না, সেটা প্রশ্ন সাপেক্ষ। মাননীয় প্রধানমন্ত্রীর কানে নিশ্চয়ই চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী আশা করছি আপনারা এই ভিডিওটা যতক্ষণে দেখবেন তার আগে উনি একটা কিছু বলবেন, কারণ আমাদের তারেক রহমানের উপর ভরসা আছে, আমাদের অন্য কারোর প্রতি কোনো ভরসা নাই। তারেক রহমান সাহেব যদি রামিসার সম্পর্কে স্টেপ নেয় তাহলে এই ফাঁসি কার্যটা আমরা 7 দিনের মধ্যে দেখতে পারবো, না 10 দিনের মধ্যে দেখতে পারবো। রামিসার এই মৃত্যুটা, রামিসার এই ঘটনাটা বাংলাদেশের একটি মানুষ মেনে নিতে পারছে না। সবাই উচ্ছ্বসিত কথায় বলছে আমরা এর বিচার চাই, জাস্টিস ফর রামিসা। জানি না রামিসা কি আয়েশার মতোই সেই জাস্টিসে ভেসে যাবে, না রামিসার একটা বিচার আমরা এই নতুন সরকারের কাছে উদাহরণ সৃষ্টি করবার জন্য দেখতে পারবো। সমস্ত কিছু ডিপেন্ড করছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপর, তার চেয়ে বড় কথা মাননীয় প্রধানমন্ত্রীর উপর। আমরা অপেক্ষায় থাকলাম। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। আবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন করে ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।